Fear begins where logic ends. Are you ready? একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমি কেবল মাটির ভার বহন ক্ষমতা আর রডের স্থায়িত্ব বুঝতাম, কিন্তু ২০১৬ সালে আজিমপুর গোরস্থানের ঠিক দেওয়াল ঘেঁষে যখন আমাদের ড্রিলিং বিটটি মাটির ২৫ ফুট নিচে এক রহস্যময় লোহার গেটে আটকে গেল, তখন থেকেই আমার বিজ্ঞানের সব যুক্তি হার মানতে শুরু করল। কিছু ভবন ইটের উপর নয়, বরং শত শত অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে সরকারের একটি উচ্চপদস্থ কনস্ট্রাকশন উইংয়ে কর্মরত। আমার কর্মজীবনের শুরুর দিকে অর্থাৎ ২০১৬ সালের দিকে আমার পোস্টিং হয়েছিল পুরান ঢাকার আজিমপুর এলাকায়। আমাদের দায়িত্ব ছিল আজিমপুর গোরস্থানের দক্ষিণ দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের কিছু জরাজীর্ণ সরকারি কোয়ার্টার সংস্কার করা এবং প্রয়োজনে সেগুলো ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা। আজিমপুর বললেই আমাদের চোখে ভাসে সারি সারি কবর আর এক শান্ত নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালে যে কতটা বীভৎস সত্য লুকিয়ে থাকতে পারে তা আমি হাড় কাঁপানো এক বর্ষার রাতে অনুভব করেছিলাম। ঘটনাটি শুরু হয় ২০১৬ সালের জুলাই মাসের এক গুমোট বিকেলে। বৃষ্টির কারণে আকাশটা আগেভাগেই কালো হয়েছিল। আমরা যখন আমাদের প্রথম সার্ভে টিম নিয়ে আজিমপুর গোরস্থানের ঠিক দেওয়াল ঘেঁষে অবস্থিত ব্লকটিতে প্রবেশ করলাম, তখনই প্রথম অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। কনস্ট্রাকশন সাইটে আমরা সবসময়ই ডিজিটাল কম্পাস এবং থিওডোলাইট ব্যবহার করি, কিন্তু সেই নির্দিষ্ট ব্লকটির সীমানার ভেতর ঢোকার সাথে সাথে আমাদের সবকটি ডিজিটাল কম্পাস অদ্ভুত আচরণ শুরু করল। কম্পাসের রিডিংগুলো সেকেন্ডের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছিল। আমার প্রধান সার্ভেয়ার রফিক সাহেব, যিনি গত ২০ বছর ধরে এই কাজ করছেন, তিনি ফ্যাকাশে মুখে আমাকে বললেন, স্যার, এখানে ম্যাগনেটিক ইন্টারফেরেন্স এত বেশি হওয়ার কথা নয়। মাটির নিচে কি কোনো বিশাল ইলেকট্রিক গ্রিড আছে? কিন্তু আমরা জানতাম ওই এলাকায় তেমন কিছুই নেই। এমনকি আমাদের মোবাইল নেটওয়ার্কও সেই ভবনের ভেতরে ঢোকার পর পুরোপুরি জিরো হয়ে গেল। রফিক সাহেব মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, স্যার, মাটিটা খেয়াল করেছেন? আজ জুলাই মাসের অসহ্য গরম, কিন্তু এখানকার মাটি স্পর্শ করলে মনে হচ্ছে যেন বরফে ঢাকা। সয়েল টেস্ট করার জন্য আমরা যখন মাটির গভীর থেকে স্যাম্পল সংগ্রহের জন্য বোরিং শুরু করলাম, তখন তৃতীয় দিনের মাথায় মাটির প্রায় ২৫ ফুট নিচে আমাদের ড্রিলিং রিগ প্রচণ্ড শব্দ করে থেমে গেল। ড্রিলিং বিটটি ওপরে তুলে আনার পর আমরা দেখলাম ওটা পুরোপুরি বেঁকে গেছে। মনে হচ্ছিল নিচে কোনো ইস্পাতের চাদর বিছানো আছে। আমি শ্রমিকদের নির্দেশ দিলাম সেই জায়গাটি ম্যানুয়ালি খুঁড়ে দেখার জন্য। প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর যা বেরিয়ে এলো তা দেখে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। মাটির নিচে কোনো পাইপ বা কেবল নয়, বরং ব্রিটিশ আমলের নকশা করা একটি বিশাল লোহার গেট। গেটটি এমনভাবে মাটির নিচে পোঁতা ছিল যেন ওটি কোনো আন্ডারগ্রাউন্ড ঘরের প্রবেশপথ। গেটের হাতলটি ছিল অদ্ভুত, দুটো সাপ একে অপরকে জড়িয়ে ধরে আছে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, যখন আমরা গেটের ওপর জমে থাকা মাটি সরালাম, তখন সেই গভীর গর্তের ভেতর থেকে এক ধরনের উষ্ণ বাতাস বেরিয়ে এলো। সেই বাতাসের সাথে মিশেছিল পুরনো বইয়ের পাতা আর পচা কর্পূরের এক ভ্যাপসা গন্ধ। রফিক সাহেব গর্তের ভেতর উঁকি দিয়ে চিৎকার করে পিছে সরে এলেন। তিনি দাবি করলেন, গর্তের ভেতরে ঘুটঘুটে অন্ধকারে তিনি দেখেছেন অনেকগুলো মানুষের পা একসাথে ঝুলছে। আমরা টর্চ নিয়ে তাকালাম, কিন্তু সেখানে শুধু জমাট বাঁধা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। কাজের তদারকির জন্য মাঝে মধ্যে আমাকে সাইট অফিসের অস্থায়ী কেবিনে রাত কাটাতে হতো। এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আজিমপুর গোরস্থানের ভেতর ঝাউ গাছের মাতম আর বৃষ্টির শব্দে এক গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। আমি তখন ল্যাপটপে সাইটের লেআউট ড্রয়িং চেক করছিলাম। রাত তখন আনুমানিক 2:15। হঠাৎ করে আমার কেবিনের টিনের চালে বিকট একটা শব্দ হলো। মনে হলো ওপর থেকে ভারী কোনো বস্তা বা কোনো শরীর আছড়ে পড়েছে। আমি টর্চ হাতে নিয়ে বাইরে বেরোলাম। বৃষ্টির ঝাপটায় চারপাশটা ঝাপসা। আমি যখন করিডরের দিকে টর্চ মারলাম, দেখলাম ধুলোবালি মাখা পুরনো একটা পিলারের ওপর কেউ যেন খুব জোরে আঁচড় কেটেছে। আমি কাছে গিয়ে দেখলাম সেই আঁচড়গুলো একদম নতুন। 3টি গভীর লম্বা আঁচড়, যার গভীরতা প্রায় 2 ইঞ্চি। সিমেন্ট আর বালুর প্লাস্টার করা পিলারে হাত দিয়ে এমন আঁচড় কাটা অসম্ভব।
সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই আঁচড়ের দাগগুলো থেকে সাদা রঙের এক ধরনের গাঢ় তরল চুইয়ে আসছে, যা দেখতে অবিকল মানুষের পুঁজের মতো। আমি যখন সেই পিলারের ওপর টর্চটা স্থির করলাম, হঠাৎ পিলারের ওপাশ থেকে একটা ছায়া দ্রুত গতিতে সিঁড়ির দিকে চলে গেল। ছায়াটির গতি এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে অত দ্রুত চলা সম্ভব নয়। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে কেউ খুব দ্রুত নিঃশ্বাস ফেলছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু পেছনে কেউ ছিল না, শুধু ছিল আজিমপুর গোরস্থানের নিস্তব্ধ অন্ধকার দেওয়াল। সেই ঘটনার ঠিক দুদিন পর আমাদের নাইট গার্ড মতি মিয়া, যে প্রায় 40 বছর ধরে এই এলাকায় আছে, সে মাঝরাতে আমার কেবিনের দরজায় ধাক্কা দিতে লাগল। তার চোখে মুখে ছিল চরম আতঙ্ক। সে হাত দিয়ে গোরস্থানের ভেতরের একটি নির্দিষ্ট অংশ দেখালো। আমি আর মতি মিয়া 4 তলার ছাদ থেকে বাইনোকুলার নিয়ে গোরস্থানের দিকে তাকালাম। কুয়াশাময় সেই রাতে দেখলাম গোরস্থানের এক কোণায় প্রায় 50-60 জন মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন কোনো জানাজার কাতার, কিন্তু সেখানে কোনো ইমাম ছিল না কোনো কফিন। সবচেয়ে বড় বিভীষিকা হলো তারা সবাই মাটি থেকে প্রায় 1 ফুট শূন্যে দাঁড়িয়েছিল। তাদের পরনে ধবধবে সাদা কাফনের কাপড় ছিল। আমি যখন বাইনোকুলারের ফোকাস অ্যাডজাস্ট করলাম, তখন আমার কলিজা শুকিয়ে গেল। সেই মানুষগুলোর কারো কোনো মুখমণ্ডল নেই। তাদের কপাল থেকে থুতনির পর্যন্ত জায়গাটা একদম মসৃণ চামড়া দিয়ে ঢাকা, যেন কেউ তাদের নাক, মুখ আর চোখ সার্জিক্যাল ব্লেড দিয়ে কেটে সমান করে দিয়েছে। তারা সবাই একসাথে মাথা উঁচু করে আমাদের সেই কনস্ট্রাকশন সাইটের 4 তলার জানালার দিকে তাকিয়েছিল। পরের দিন সকালে আমরা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম। আমি ব্যক্তিগত উদ্যোগে রাজুকের পুরনো রেকর্ড এবং পাকিস্তান আমলের কিছু আর্কাইভ ফাইল খুঁজতে শুরু করলাম। অবশেষে যা পেলাম তা আমার সব হিসেব উল্টে দিল। 1950-এর দশকে যখন এই কোয়ার্টারগুলো তৈরির পরিকল্পনা করা হয়েছিল, তখন একটি ম্যাপে দেখা যায় এই ব্লকটির নিচে একটি গোপন লাশ ঘর ছিল। 1946-47 সালের দাঙ্গার সময় যেসব অজ্ঞাত পরিচয় মরদেহ পাওয়া যেত, তাদের শনাক্ত করার জন্য এখানে জমা রাখা হতো। একসময় এক মহামারীতে সেখানে একসাথে শত শত মরদেহ জমা হয়ে যায়। জায়গার অভাবে এবং সংক্রমণের ভয়ে কর্তৃপক্ষ আর সেই মর্গটি আর পরিষ্কার না করে ওপর থেকে ডিনামাইট দিয়ে ধসিয়ে দেয় এবং তার ওপর মাটি ভরাট করে এই সরকারি কোয়ার্টার তৈরি করা হয়। অর্থাৎ আমরা যে ইমারতটির সংস্কার করতে যাচ্ছিলাম, তার ভিত্তি দাঁড়িয়েছিল শত শত অতৃপ্ত এবং পরিচয়হীন আত্মার ওপর। আমরা যখন সয়েল টেস্টের জন্য পাইলিং বা ড্রিলিং করেছিলাম, তখন অজান্তেই সেই মর্গের সেই ব্রিটিশ আমলের লোহার গেটটি স্পর্শ করেছিলাম। তারা হয়তো আমাদের এই অনুপ্রবেশ সহ্য করতে পারেনি। এরপর আমাদের কনস্ট্রাকশন সাইটে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে। আমাদের প্রধান মেকানিক লিফট শ্যাফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে গিয়ে মারা যান। তিনি মরার আগে হাসপাতালের বেডে শুয়ে দাবি করেছিলেন যে তাকে পেছন থেকে অনেকগুলো বরফ শীতল হাত ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। কর্তৃপক্ষ যখন দেখল এখানে অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে এবং শ্রমিকরা কেউ কাজ করতে রাজি হচ্ছে না, তখন রাতারাতি সেই প্রজেক্টটি স্থগিত করা হয়। আজও আজিমপুর গোরস্থানের সেই কোয়ার্টারের জানালাগুলো কাঠ দিয়ে পেরেক ঠুকে বন্ধ করে রাখা হয়েছে। আজও সেই গেটটি মাটির নিচে রয়ে গেছে, যা হয়তো আজও সেই গোপন মর্গের দরজা আগলে বসে আছে। আমি আজ অন্য একটি ডিস্ট্রিক্টে পোস্টিং নিয়ে চলে এসেছি, কিন্তু আজও বর্ষার রাতে আমার কানে সেই লোহার গেটের দীর্ঘশ্বাস আর পিলারের ওপর সেই নখের আঁচড়ানোর শব্দ ভেসে আসে। আজিমপুর কেবল একটি গোরস্থান নয়, এটি একটি জীবন্ত দীর্ঘশ্বাস, যা মাটির নিচে তার হাজার হাজার না বলা গল্প চেপে রেখেছে। যারা আজিমপুর গোরস্থানের সেই পুরনো দেওয়ালের পাশে রাত কাটিয়েছেন, তারা জানেন সেখানকার বাতাস আজও ভারী হয়ে আছে সেই সব মানুষের কান্নায়, যাদের নাম পরিচয় এই মাটির নিচে চিরতরে হারিয়ে গেছে। আপনারা কি কখনো আজিমপুর গোরস্থানের আশেপাশে এমন কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা অনুভব করেছেন? কমেন্টে আমাদের জানান।